স্কুল সার্ভিসের গ্রুপ সির পরীক্ষা রয়েছে 1 তারিখে এবং এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সেটাই আজকে আমরা আলোচনা করব। পরীক্ষার আগে অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটা দেখে যাও, নিশ্চয়ই তোমরা ভালো ফল পাবে। ঠিক আছে, চলো আলোচনা শুরু করছি বেশি কথা না বাড়িয়ে। ঠিক আছে, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, এটা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু বলে নিই এই প্রেক্ষাপটটা। এডুকেশন পলিসি অ্যাকচুয়ালি কী না, একটা দেশে কীভাবে এডুকেশন সিস্টেম যেটা আছে আমাদের, সেটা কিভাবে পরিকল্পনা করা হয়েছে বা পরিচালনা কিভাবে হবে, নিয়ন্ত্রণ কিভাবে করা হবে, সেইগুলোর একটা নির্দেশিকা, সেটাই হচ্ছে এডুকেশন পলিসি। ঠিক আছে, এডুকেশন পলিসি হচ্ছে একটা নির্দেশিকা যে কীভাবে আমাদের এডুকেশন সিস্টেমটাকে চালানো যাবে বা চালানো হবে। ঠিক আছে, চলো আজকে খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো শেষ করতে হবে, সুতরাং আমি বেশি ডিসকাস করব না, পরীক্ষা যেহেতু সামনে। ঠিক আছে, নেক্সট দেখো এম অফ এনইপি। কি এম রয়েছে না, এনইপির এম হচ্ছে কি না, ট্রান্সফর্ম ইন্ডিয়ার যে এডুকেশন সিস্টেম রয়েছে সেই এডুকেশন সিস্টেমটাকে ট্রান্সফর্ম করার, পরিবর্তন করার। কিভাবে পরিবর্তন আসবে না, শিক্ষা ব্যবস্থাকে একদম রুট লেভেল থেকে একদম মডার্ন এবং ইফেক্টিভ ওয়েতে কিভাবে পরিবর্তন করা যায় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে মানে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসির এম। বোঝা গেছে, মানে যে তোমার এডুকেশন সিস্টেমটা যেটা চলছে সেটাকে ট্রান্সফর্ম করার, পরিবর্তন করার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার দেখে নাও একটু হিস্ট্রি অফ এডুকেশন পলিসি ইন ইন্ডিয়া। হ্যাঁ, এখানে হিস্ট্রি এই কারণে বলছি, মানে তুমি যে এখন এডুকেশন পলিসি যেটা রয়েছে সেটা 2020 পলিসি, তার আগেও তো পলিসি ছিল। তো এটা ফার্স্ট ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ছিল সেটা 1988 সালে করা হয়। কিসের ভিত্তিতে না, বেস অন কোঠারি কমিশন। এই কোঠারি কমিশনের ভিত্তিতে ফার্স্ট ন্যাশনাল এডুকেশন পলিসি আনা হয়। তার হেড ছিলেন কে না, ডক্টর ডিএস কোঠারি। মনে থাকবে, এটা মনে রাখবে, এগুলো সমস্ত কিছুই শর্ট কোয়েশ্চেন থাকবে এবং যেগুলো আমি বলছি সেগুলো সমস্ত কিছু কিন্তু ইম্পর্টেন্ট এবং সেগুলোই কভার করেছি। সুতরাং তোমরা এখান থেকে কোশ্চেন আশা করতে পারো। সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন না, ইন্দিরা গান্ধী। এগুলো সবই শর্ট কোশ্চেনের মধ্যে পড়বে, আমি জাস্ট বলে যাচ্ছি তোমাদেরকে। তাহলে কি রইল না, 1968 ফার্স্ট ন্যাশনাল এডুকেশন পলিসি, কোঠারি কমিশনের ভিত্তিতে এটা আনা হয় এবং সেই সময় ছিলেন পিএম ইন্দিরা গান্ধী। মনে থাকবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেকেন্ড ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা হচ্ছে 1986। এই সালগুলো অবশ্যই মনে রাখবে। সেই সময় পিএম কে ছিলেন না, রাজীব গান্ধী। ঠিক আছে, এই যে 1986-এর যে পলিসি সেটাকে মডিফাই করা হচ্ছে কত সালে, 1992 সালে সেটাকে মডিফাই করা হচ্ছে। কিসের ভিত্তিতে না, বেস অন জনার্দন রেড্ডি কমিটি। জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ বা তার ভিত্তিতে এই এডুকেশন পলিসি নিয়ে আসা হচ্ছে। সেটা কত সালে, 1992 সালে। সেই সময় প্রাইম মিনিস্টার কে রয়েছিলেন না, পিভি নরসিম্হা রাও। পিভি নরসিম্হা রাও, মনে রাখবে, পিভি নরসিম্হা রাও। এগুলো একদম মুখস্থ করে নাও, দেখে নাও। ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে থার্ড ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা এই মুহূর্তে চলছে 2020। ঠিক আছে, 2020 এই যে থার্ড ন্যাশনাল এডুকেশন শেষ যে মানে এডুকেশন পলিসিটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কিসের ভিত্তিতে না, কস্তুরী রঙ্গন কমিটি। এই কস্তুরী রঙ্গন কমিটির নাম অবশ্যই মনে রাখবে, যে তোমাদের পরীক্ষায় দিতেই পারে যে থার্ড ন্যাশনাল এডুকেশন পলিসি কোন কমিটির সুপারিশে আনা হয় না, কস্তুরী রঙ্গন কমিটি। ঠিক আছে, তার চেয়ারম্যান কে ছিলেন না, ডক্টর কে কস্তুরী রঙ্গন। ঠিক আছে, এবং পিএম তো তোমরা সবাই জানো নরেন্দ্র মোদী এই সময় রয়েছেন এবং সেই সময় থেকেই রয়েছেন। এবং এটা অ্যাপ্রুভ কখন হয় এই যে পলিসিটা না, 29 জুলাই 2020। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখো। এখানে একটা কোশ্চেন, হু ওয়াজ দ্য এইচআরডি মিনিস্টার ডিউরিং এনইপি 2020 লঞ্চ। যখন 2020-তে এই যে এনইপি লঞ্চ করা হয় তখন সেই সময় এইচআরডি মিনিস্টার কে ছিলেন, সেই সময়
রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ছিলেন, ঠিক আছে। এই যে HRD, এটা আগে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এটার নাম ছিল, এটাকে পরিবর্তন করে কি রাখা হয়েছে, মিনিস্ট্রি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটার নাম পরিবর্তন করে রাখা হয়, এখন হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন মনে থাকবে। এগুলো অবশ্যই এগুলো শর্ট কোয়েশ্চেন হিসাবে দিতেই পারে, যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের বর্তমান কি নাম হয়েছে, না মিনিস্ট্রি অফ এডুকেশন। জাস্ট এগুলো আমি কোশ্চেনগুলো বলছি না, আমি জাস্ট আলোচনা করে যাচ্ছি, এগুলো থেকে তুমি বুঝে নাও এবং এগুলোকে মাথায় ঢুকিয়ে নাও, এগুলোই পরীক্ষার সময় দেখতে পাবে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার কে রয়েছেন 2026 অনুযায়ী, না ধর্মেন্দ্র প্রধান। এই নামটা একটু মনে রেখে দেবে, ঠিক আছে, ধর্মেন্দ্র প্রধান। নেক্সট দেখো, ভিশন অফ NEP 2022, এর ভিশনটা কি, হোলিস্টিক ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম। হোলিস্টিক হচ্ছে সামগ্রিক, এবং ফ্লেক্সিবল নমনীয়, এবং মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম, আচ্ছা বহু বিষয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থার গঠন করার জন্য এই NEP আনা হয়, ঠিক আছে। হোলিস্টিক ফ্লেক্সিবল মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম, এই টার্মগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, ওয়াই NEP 2022 ওয়াজ নিডেড, কেন দরকার পড়ছে, কেন এটা দরকার পড়ছে, তোমাদের মনে প্রশ্ন হতে পারে কেন NEP হঠাৎ করে কেন নিয়ে আসা হচ্ছে। কারণ আছে, কারণ কি না, আউটডেটেড কারিকুলাম, যে পুরনো পাঠ্যক্রম যেগুলো রয়েছে সেগুলো তোমরাও বুঝতে পারছো, তো সুতরাং এই যে পুরনো পাঠ্যক্রম সেগুলোকে নতুনভাবে কিভাবে আনা যায়, নতুন আরও কি উন্নত করা যায়, সেগুলোর জন্য আমাদের এটা দরকার, আউটডেটেড কারিকুলাম, ঠিক আছে। কি তারপর ল্যাক অফ স্কিল বেস লার্নিং, দক্ষতা ভিত্তিক শিক্ষার যেহেতু অভাব রয়েছে সেগুলো পূরণ করার জন্য NEP 2020 আনা হচ্ছে। এবং রোট মেমোরাইজেশন, মুখস্থ নির্ভর যে শিক্ষা, এখন তার পরিবর্তে আর কি নতুন ব্যবস্থা নেওয়া যায় সেগুলোও আমরা দেখব, সেই জন্য এখানে এটার জন্য এই NEP 2020 প্রয়োজন রয়েছে, নতুন শিক্ষানীতি, ঠিক আছে, পলিসি। নিড ফর গ্লোবাল স্ট্যান্ডার্ড এডুকেশন, বিশ্বমানের শিক্ষার প্রয়োজন আমাদের পড়েছে, সেই জন্যই এটা নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, এই নীতি। তাহলে এই কটা পয়েন্ট একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলে মুদ্রা কথা হচ্ছে আউটডেটেড কারিকুলাম, ল্যাক অফ স্কিল বেস লার্নিং, রোড মেমোরাইজেশন, আর নিড ফর গ্লোবাল স্ট্যান্ডার্ড এডুকেশন, মনে থাকবে। নেক্সট দেখো, পিলার অফ NEP 2020, জাতীয় শিক্ষানীতির পিলার কতগুলি, জাতীয় শিক্ষানীতির পিলার হচ্ছে 5টি। কি সেই পিলার, না অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি, এই টার্মগুলো মনে রাখবে। অ্যাক্সেস কি, না অ্যাক্সেস এই যে সবাই প্রবেশ করতে পারছে বা শিক্ষা সবার জন্য, সুতরাং সবার জন্য এটা শিক্ষা, অ্যাক্সেস। ইকুইটি কি, সমতা নিয়ে আসা হচ্ছে, এই সমতার উপর দাঁড়িয়ে এই NEP তৈরি করা হয়েছে। তারপরে কোয়ালিটি, এর গুণমান একটা পিলার, ঠিক আছে, এই গুণমানটা নিশ্চয়ই ভালো। অ্যাফোর্ডেবিলিটি, না সাশ্রয় যোগ্যতা, সকলেই কম খরচের মধ্যে করে নিতে পারবে। অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা থাকবে। তাহলে এই 5টা পিলারের নাম তোমরা মনে রাখবে। হয়তো পরীক্ষায় একটা দিল না, বললো এটার মধ্যে কোনটা নয়, বা অন্য একটা ঢুকিয়ে দিল, বা অন্য এগুলো অপশান দিয়ে দেবে, ঠিক আছে, অ্যাক্সেস, ইকুইটি, হ্যাঁ, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো। তো ওই 5টা পিলারের কথা তোমরা মনে রাখবে। এবার যেটা মূল কথা, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের এজ দিয়ে দেবে, কোন এজ, স্টেজ কি, এগুলো সমস্ত কিছু আমি আসছি। এবার দেখো, স্কুল এডুকেশন যে স্ট্রাকচার যেটা রয়েছে, আগে কি ছিল এখন কেমন হয়েছে নতুন পলিসি আসার পর, ওল্ড আর নিউ। ওল্ডে কেমন স্ট্রাকচার ছিল, না 10+2, আর নিউ স্ট্রাকচার এখন কেমন হয়েছে 5+3+3+4। অবশ্যই এটা মনে রাখবে, নতুন প্যাটার্ন, নতুন স্ট্রাকচার, স্কুল এডুকেশন স্ট্রাকচার কেমন নতুন পলিসি অনুযায়ী, NEP অনুযায়ী, না 5+3+3+4, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার চলে আসছি, এই যে 5 বছর, 3 বছর, 3 বছর এবং 4 বছর, এই যে করা হয়েছে ভাগ 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 করে, সেগুলো আমরা কতগুলো স্টেজে ভাগ করেছি, এই স্টেজগুলো এখানে রয়েছে, 4টা স্টেজ রয়েছে।
এই 4টা স্টেজের নাম কি না ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ আর সেকেন্ডারি স্টেজ। দেখো মন দিয়ে এবারে দেখতে থাকো, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। এখানে যে ফাউন্ডেশনাল স্টেজ বলা হচ্ছে সেখানে কত বছর, মানে যখন বয়স হবে বাচ্চার 3 বছর, 3 বছর থেকে 8 বছরের মধ্যে যে সময়কালটা সেটা এই ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে পড়বে। এবার তুমি এই যে 3 বছরের বাচ্চা সে প্রথমে কোথায় যাবে, প্রি, অর্থাৎ প্রি +1 +2 এখানে রয়েছে যে ক্লাস, এখানে হচ্ছে অঙ্গনওয়াড়িতে যাবে, ঠিক আছে, 3 বছর অঙ্গনওয়াড়িতে যাবে, +1 এবং 2, 1 বছর 1-এ, তারপরে হচ্ছে 2-তে 1 বছর, তাহলে টোটাল এখানে দাঁড়াচ্ছে 5 বছর, ঠিক আছে। এই যে এই টাইম পিরিয়ডটা কত বছর কভার করছে, 5 বছর, এই যে এখানে 5 বছর, ঠিক আছে, বুঝতে পারছো, এই হচ্ছে বিষয়। তো ফাউন্ডেশনাল স্টেজের বাংলা কি না ভিত্তি পর্যায়, এটা হচ্ছে ফাউন্ডেশন অর্থাৎ ফাউন্ডেশনাল ভিত্তি পর্যায়, এইখান থেকেই বাচ্চারা পড়াশোনা শুরু করছে অঙ্গনওয়াড়ি থেকে, তারপর সেখান থেকে 1 এবং 2 তারা ক্লাস করছে। তাহলে টোটাল এজটা ওরা কভার করছে 3 থেকে 8 বছর। তারপরে কি না প্রিপারেটরি স্টেজ, তো এখানে কি না এখানে কভার করছে কি 8 থেকে 11 বছর, বুঝতে পারছো, 8 থেকে 11 বছর, মানে তোমার এখানে কোন কোন ক্লাস কভার করছে, 3 থেকে 5, 3, 4 এবং 5, তাহলে তোমার কী হলো না 3 বছর। এই যে 3 বছর এখানে প্রিপারেটরি স্টেজে প্রস্তুতি পর্যায়ে, এর বাংলা যদি দেখতে হয় তাহলে প্রস্তুতি পর্যায়ে এটা 3 পড়বে, 4 পড়বে, তারপর 5 পড়বে, 3 বছর এখানে থাকবে, ঠিক আছে, 8 থেকে 11 ইয়ার পর্যন্ত যাদের বয়স তারা এটা মধ্যে পড়বে। তারপরে কি মিডল স্টেজ কোনটা দেখো, 11 থেকে 14 বছর যাদের বয়স, 11 থেকে 14, ঠিক আছে, সেখানে 6 থেকে 8, মানে 6, 7 এবং 8 এই 3টা ক্লাস কভার হবে, তাহলে এটাও হয়ে যাবে 3, বুঝতে পারছো, এই যে 3, তাহলে প্রথমে হলো 5, তারপরে হলো 3, তারপরে হলো 3, এই 6 থেকে 8 হচ্ছে মিডল স্টেজ, যাকে বলা হচ্ছে মধ্য পর্যায়, বোঝা গেছে। এবার লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। এই সেকেন্ডারি স্টেজ হচ্ছে 14 থেকে 18 বছর যাদের, তারা হচ্ছে এই সেকেন্ডারি স্টেজের মধ্যে পড়বে। কোন কোন ক্লাস কভার করছে না 9 to 12, একদম 4 বছর, 9, 10, 11, 12, ঠিক আছে, 4 বছর তারা, এই যে 4 বছর, এই 4 বছর কভার করবে, সেটা হচ্ছে মাধ্যমিক পর্যায়, বোঝা গেছে। আমি আরও ডিটেলসে তোমাদেরকে আরও বোঝাচ্ছি, দেখো আমার ছবির মাধ্যমে, নেক্সট স্লাইডে দেখতে পাবে। এখানে দেখো, এখানে এটা হচ্ছে ওল্ড প্যাটার্ন, এই ওল্ড প্যাটার্ন ছেড়ে দাও, 10+2 ছেড়ে দাও, আমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এখানে এই পোর্শনটা, এই পোর্শনে দেখো এই যে ফাউন্ডেশনাল স্টেজ যেটা আমি বলেছিলাম, ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, তারপরে মিডল স্টেজ, ঠিক আছে, তারপরে সেকেন্ডারি স্টেজ, এই যে ভাগগুলো রেড কালার দিয়ে দেখো এখানে করা রয়েছে, 3 ইয়ার্স, তারপরে 2 ইয়ার্স, মানে 5 ইয়ার্স বললাম, 5, ঠিক আছে, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, এটাই তো 4, এগুলো সব প্লাস, তাহলে এটা কভার করছে নতুন স্ট্রাকচার অনুযায়ী। তাহলে 5 বছর যেটা কাটাচ্ছে, 3 বছর তার মধ্যে অঙ্গনওয়াড়ি পড়ছে, প্রি স্কুল যেটা, ঠিক আছে, আর তোমরা দেখলে কি তারপরে প্রি 1 এবং 2 ক্লাস, এটা দেখলে, ঠিক আছে, এখানে এজগুলো মেনশন করা আছে, দেখে নেবে। প্রিপারেটরি স্টেজে ক্লাস 3, মানে এখানে 3 বছর যেহেতু, ক্লাস 3 to 5, তারপরে এখানে রয়েছে মিডল স্টেজে দেখো ক্লাস 6 to 8, বোঝা যাচ্ছে। এখানে দেখো সেকেন্ডারিতে 4 বছরের জন্য, এখানে ক্লাস 9 to 12 কভার করছে, এজটাও দেওয়া আছে 14 থেকে 18 মেনশন করা আছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে সমস্ত কিছু, ঠিক আছে। এই হচ্ছে এখানে ছবিটার সমেত এই নিউ এই যে স্ট্রাকচার সেটা এখানে দেখিয়ে দিলাম। এবার দেখো নেক্সট দেখো, এবারে এখানে লিখে দিয়েছি ফাউন্ডেশনাল স্টেজ যে 5 বছরের জন্য, 3 বছর অঙ্গনওয়াড়ি, আর ক্লাস 1 এবং 2 বললাম, সেখানে বয়স হতে হবে
3 থেকে 8 বছর। এখানে এই দুটো বিষয়ের উপর দেখো, প্লে বেস লার্নিং, এই যে এখানে যখন আসবে বাচ্চারা তখন এটা প্লে বেস লার্নিং অর্থাৎ খেলাধুলা ভিত্তিক শিক্ষা গ্রহণ করবে এখানে। আর এখানে কিসের উপরে ফোকাস করা হবে? ল্যাঙ্গুয়েজ এবং নাম্বার, ভাষা এবং সংখ্যা জ্ঞানের উপরে এখানে জোর দেওয়া হবে। বোঝা গেছে? ফান্ডামেন্টাল ফাউন্ডেশনাল স্টেজ। ঠিক আছে, নেক্সট দেখো, তারপরে হচ্ছে প্রিপারেটরি স্টেজে 3 বছর যেটা বললাম, সেখানে ক্লাস হচ্ছে 3 to 5 এবং এজ হচ্ছে 8 থেকে 11 বছর। আর এখানে কিসের উপর জোর দেওয়া হচ্ছে? না অ্যাক্টিভিটি বেস লার্নিং, যে কার্যকলাপ নির্ভর শিক্ষা, অ্যাক্টিভিটি করবে এখানে। আর কি না রিডিং, রাইটিং আর ম্যাথামেটিক্স, পড়ালেখা এবং গণিতের উপরে জোর দেওয়া হবে। ঠিক আছে, এই যে 3 বছর যেখানে থাকবে এই স্টেজে, এগুলো মনে রাখবে, পরীক্ষার সময় দিয়ে দেবে কোন স্টেজে, কত বছর বয়সে অ্যাক্টিভিটি বেস লার্নিং করানো হয়। তারপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কমপক্ষে যে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে খুব বড় বিষয়, বাচ্চারা মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে, এই সুযোগটা থাকছে। ঠিক আছে, আর এটার উদ্দেশ্য কি মাতৃভাষা শিক্ষা? না শিশুর বোধগম্যতা যাতে বাড়ানো যায়, সেই জন্যই এই মাতৃভাষায় শিক্ষাদান করা হবে প্রিপারেটরি স্টেজে। কোন স্টেজে মনে থাকবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, মিডল স্টেজ, সেখানেও 3 বছর কাটাতে হবে স্টুডেন্টদের, সেখানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত কাটা হবে। এজ হচ্ছে কত? 11 থেকে 14 বছর। এখানে কিসের উপর ভিত্তি করে? কিসের না বিষয়ভিত্তিক শিক্ষা, সাবজেক্ট বেস লার্নিং। তারপরে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট করানো হবে, এখানে বিশ্লেষণী চিন্তার বিকাশ ঘটানো হবে। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে কোডিং শুরু হচ্ছে কোন ক্লাস থেকে? কোডিং শুরু হবে ক্লাস 6, মনে থাকবে, ক্লাস 6 থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ক্লাস 6 থেকে এই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, ভোকেশনাল ট্রেনিং ক্লাস 6 থেকে, যেটা মিডল স্টেজ বলছি আমরা। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাকলেস ডে, যেটা বছরে 10 দিন ইন্টার্নশিপ সুযোগ থাকবে। ব্যাকলেস ডে 10 days। ঠিক আছে, ইন্টার্নশিপ করবে এরা। এটার লক্ষ্য কি? না শুধু বই না, এখানে বাস্তব কাজ শেখানোই হচ্ছে এর লক্ষ্য। এই মিডল স্টেজে এরা স্টুডেন্টদের শেখাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেকেন্ডারি স্টেজ, যেটা 4 বছর, লাস্ট স্টেজ, যেটা ক্লাস 9 to 12 এবং এজ হচ্ছে কি না 14 to 18, 14 থেকে 18 বছরের মধ্যে বয়স হতে হবে। আর কি এখানে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, অর্থাৎ বহু বিষয়ভিত্তিক শিক্ষা এখানে দেওয়া হবে, বহু বিষয়ভিত্তিক। আর কি না নো রিজিড স্ট্রিম, অর্থাৎ কেউ আর্টস নিয়ে পড়লে সায়েন্স পড়তে পারবে না, বা সায়েন্স নিয়ে পড়লে কমার্স পড়তে পারবে না, এগুলো নয়। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো বিষয়ে যার যেটাতে ইন্টারেস্ট থাকবে সেগুলোই তারা পড়তে পারবে। নির্দিষ্ট কোনো স্ট্রিম বিভাজন এখানে থাকবে না সেকেন্ডারি স্টেজে, এইটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট থাকবে, বহু ভাষা, বহু বিষয়ভিত্তিক শিক্ষা থাকবে, আর নির্দিষ্ট কোনো স্ট্রিম বিভাজন থাকবে না। বোঝা গেছে? 4 বছর এটা কভার হবে। বোঝা গেছে? চলো এবার যেটা বলার, বোর্ড এক্সামের কি পরিবর্তন এসছে আমাদের একটু দেখতে হবে। বোর্ড এক্সামে যেটা বছরে 2 বার পরীক্ষা দেওয়া যাবে, এটা একটা ভালো সুবিধা স্টুডেন্টদের জন্য। মুখস্থ নয়, যে কনসেপ্ট বেস প্রশ্ন দেওয়া হবে, যে মুখস্থ করে এসে লিখে দেবে সেটা নয়, কনসেপ্ট জানতে হবে। আর নেক্সট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, কারণ 360 ডিগ্রি হোলিস্টিক রিপোর্ট কার্ড প্রদান করা হবে। এই 360 ডিগ্রি হোলিস্টিক রিপোর্ট কার্ড কি না, যে স্টুডেন্টদের যে ওভারঅল যে ডেভেলপমেন্ট কি হয়েছে এখান থেকে পড়াশোনার করার পর, তার সাথে খেলাধুলা থাকবে, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট থাকছে। তো ওভারঅল যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ওভারঅল ডেভেলপমেন্টের একটা রিপোর্ট কার্ড তৈরি করা হবে, সেটা 360 ডিগ্রি হোলিস্টিক রিপোর্ট কার্ড বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, পরীক্ষায় থাকতেই পারে। কেমন রিপোর্ট কার্ড দেওয়া হবে? না 360 ডিগ্রি হোলিস্টিক রিপোর্ট কার্ড। স্টুডেন্টদের এক্সাম স্ট্রেস কমানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এবারে হায়ার এডুকেশনে কি পরিবর্তন এসছে।
হায়ার এডুকেশনেও পরিবর্তন এসেছে, যেমন হচ্ছে মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম। এটা কি? এটা হচ্ছে দেখো, তুমি পড়তে পড়তে হঠাৎ তুমি কোনো কারণবশত তোমার মানে তোমার যে পড়াশোনা চালিয়ে যেতে পারছো না, মাঝপথে ছাড়তে হচ্ছে, তো সেখানে তুমি ছেড়ে দিলে, আবার যদি 1 বছর 2 বছর পর আবার যদি পড়তে ইচ্ছা করছে তোমার, তাহলে তুমি আবার ভর্তি হতে পারবে। এটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি আর এক্সিট সিস্টেম। 1 বছর যদি পড়লে সেখানে তোমাকে দেওয়া হবে সার্টিফিকেট, আবার 2 বছর যদি কভার করলে তাহলে তোমাকে ডিপ্লোমার হয়ে যাবে তোমার, 3 বছরের ডিগ্রি, 4 বছরে তোমার রিসার্চ ডিগ্রি, এই সমস্ত বিষয়গুলো থাকবে। 1 বছরে কী পাচ্ছ, 2 বছরে কি। তো এই যে তুমি বারবার মাল্টিপল এন্ট্রি আবার এক্সিট করছো, তো এইখানে তোমার যে লস কিন্তু কিছুই হচ্ছে না। কিভাবে না, এই জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC, এটার ফুল ফর্মটা মনে রাখবে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এইটা গড়ে তোলা হবে, যেখানে স্টুডেন্টদের ক্রেডিটগুলো জমা থাকবে। যে ঠিক আছে, ডিজিটালভাবে ক্রেডিট জমা থাকবে, যে তুমি কতটা পড়াশোনা করেছো, মাঝপথে ছেড়ে দেওয়ার পরও তোমার যাতে পরিশ্রমটা নষ্ট না হয়, সেই জন্য তোমার যে ক্রেডিট, হ্যাঁ, তুমি যেমন ব্যাংকে পয়সা রাখছো, ঠিক সেইভাবে তোমার যে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি যাই করে থাকো না কেন, সেগুলো তোমার এখানে জমা থাকবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হিসাবে। ঠিক আছে, এখানে জমা থাকবে, আবার পরবর্তীকালে যখন তুমি শুরু করবে তখন আবার সেগুলোকে তোমার অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, টোটালটা অ্যাড হয়ে যাবে এখানে। তাহলে তুমি এখানে তোমার নিজের মতো করে কমপ্লিট করতে পারছো। আর একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে এই যে এমফিল আগে ছিল, সেটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে 2020 এই NEPর পলিসিতে। ঠিক আছে, এমফিল কিন্তু আর নেই, এমফিলকে বাতিল করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, এবারে রেগুলারিটি বডিজ আন্ডার NEP। এই NEPর মানে মধ্যে কিছু বডিজ তৈরি করা হবে। কি বডিজ না, উচ্চশিক্ষার একক নিয়ন্ত্রণ সংস্থা, বিভিন্ন যেগুলো সংস্থাগুলো আছে সেগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসবে। সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কি সংস্থা হবে না, HECI কি না, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এই টার্মগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় তো দিয়ে দিবে আর বলবে এটার ফুল ফর্ম কি বা কিছু, তখন তোমরা ভালো করে মানে মনে রাখো যাতে তোমরা করতে পারো। ঠিক আছে, এই যে HEC, তাহলে কি বললাম, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে একটা একক নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করা হবে, যেখানে 4টা ভার্টিক্যাল থাকবে, 4টা স্তম্ভ থাকবে বা 4টা শাখা থাকবে। সেই 4টা শাখা কি না, NHERC, যেটা প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করবে, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল মনে থাকবে। আর এটা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করবে। এটার মধ্যে এই 4টা ভাগ। ঠিক আছে, আর গুণমান যাচাই করবে কে না, গুণমান যাচাই করবে NAC কি, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যেটা গুণমান যাচাই করবে প্রতিষ্ঠানের। ঠিক আছে, নেক্সট কি, টাকা বা ফান্ড প্রদান করবে কি না, HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্ড কাউন্সিল। হায়ার এডুকেশন গ্র্যান্ড কাউন্সিল, এগুলো প্রত্যেকটা টার্ম কিন্তু মনে রাখবে। তারপরে নেক্সট হচ্ছে কি, একাডেমিক স্ট্যান্ডার্ড দেখবে কোন সংস্থা না, GEC কে ভার দেওয়া হবে। সেখানে কি, জেনারেল এডুকেশন কাউন্সিল, বোঝা গেছে, জেনারেল এডুকেশন কাউন্সিল। তাহলে মোট বিষয় হচ্ছে কি, মূল বিষয় হচ্ছে HEC এর আন্ডারে থাকবে এই 4টা সংস্থা, 4 ভার্টিক্যালস, 4টা স্তম্ভ, এরাই সমস্ত বিষয়গুলোকে দেখাশোনা করবে। তার মধ্যে NHERC, NSC, HEGC এবং GEC। ঠিক আছে, এগুলোর ফুল ফর্মগুলো মনে রাখবে। এবার দেখো, GDP এবং অন্যান্য যে লক্ষ্যমাত্রাগুলো রাখা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে, সেটা হচ্ছে শিক্ষা খাতে যে দেশের মোট GDPর 6% এটা ব্যয় করা হবে, তার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 6%। এটা মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে শিক্ষা খাতে GDP হবে 6% ব্যয়, এটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও, যেটাকে বলা হচ্ছে GER শর্ট ফর্ম। গ্রস এনরোলমেন্ট রেশিও অনুযায়ী 2030 সালের মধ্যে স্কুলের যে শিক্ষা, সেটাতে 100% GER আনার লক্ষ্য রাখা হয়েছে। 100% কত সালের মধ্যে, 2030-এর মধ্যে। ঠিক আছে, 2030-এর মধ্যে স্কুল শিক্ষার
জিআর আনার লক্ষ্য কত রাখা হয়েছে না 100%, মনে থাকবে। আর 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় কত থাকবে জিআর না জিআর হচ্ছে 50% আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, অর্জন করা হবে। ঠিক আছে, এটা 50%, এটা 100%। এবার দেখো অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্ট টার্মগুলো আছে, প্রথম হচ্ছে দীক্ষা। দীক্ষা কি? এটা হচ্ছে একটা লার্নিং মাধ্যম। হ্যাঁ, সেখানে এই যে দীক্ষা, এর ফুল ফর্মটা মনে রাখবে, সেটা হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ঠিক আছে, নলেজ শেয়ারিং সেটা কি না, এটি এটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই মানে উভয়ই এরা এটাতে হেল্প পাবে। কেমনভাবে না, সেখানে ই বুক থাকবে, ক্লাসের সমস্ত ই বুকগুলো এখানে থাকবে, ভিডিও লেসন থাকবে, সেখানে কুইজ পাওয়া যাবে, সমস্ত কিছু ওই প্ল্যাটফর্মটাতে পাওয়া যাবে। এছাড়া কি শিক্ষকদের যে পেশাগত যে উন্নতির জন্য এখানে বিভিন্ন অনলাইন ট্রেনিং এবং কোর্স এখানে করার সুযোগ থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো NETF কি না, ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম এটা কি না, এটা হচ্ছে একটা অ্যাটোনমাস বডি, স্বায়ত্তশাসিত সংস্থা। সেখানে কি মানে যে শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তি কিভাবে ব্যবহার হবে, সঠিকভাবে কিভাবে ব্যবহার করা হবে, সেগুলো এখানে শেখানো হবে। ঠিক আছে, NETF তার উদ্দেশ্য কি না, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পরামর্শ দেওয়াই হচ্ছে এই NETF এর কাজ বা উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা একটু মনে রাখো, কারণ পরীক্ষা যেহেতু সামনে। NETF, ঠিক আছে। পারাক কি না, এটা হচ্ছে একটা মূল্যায়ন কেন্দ্র। ফুল ফর্ম কি না, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছো? এত বড় এটা দিয়ে দেবে, হয়তো কোনো একটা ওয়ার্ডকে তোমাদের উলটপালট করে দেবে, তখন তোমরা বুঝতে পারবে না। এই জন্য হচ্ছে পুরো ভালো করে মনে রাখো। পারাক হচ্ছে কি না, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এটার কি না, ভারতের যে সমস্ত স্কুলের যে বোর্ডগুলো রয়েছে সেগুলো, যেমন WBSE, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, CBSE বোর্ড, হ্যাঁ, আর যেগুলো আছে সেগুলো মূল্যায়নের একটা নির্দিষ্ট যে মান বা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে সেট করার কাজ করবে এই পারাক। ঠিক আছে, বোঝা গেছে? বিভিন্ন যে স্কুলের বোর্ডের একটা নির্দিষ্ট মান সেট করবে এই পারাক। নেক্সট দেখো মেরু কি না, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটি, কেমন ইউনিভার্সিটি, যেগুলো IIT বা IIM এর সমমানের যে মেরু ইউনিভার্সিটি, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি ভারতের প্রতিটি জেলায় তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে। ঠিক আছে, সেটাকে হচ্ছে মেরু, ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে NRF কি না, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এটা কি কাজ করবে না, দেশের যে গবেষণা, যে রিসার্চ, সেই সংস্কৃতি গড়ে তুলতে এবং ফান্ডিং দেওয়ার জন্য এই নতুন বডি তৈরি করা হবে। ঠিক আছে, NRF ফুল ফর্মগুলো অবশ্যই মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষা সামনে, এগুলো অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, সেটা হচ্ছে বলো।